একটা ঘন কালো ছায়া বাঁশগুলোর ওপর মাকড়সার মতন বেয়ে বেয়ে একটা লাফ দিয়ে কোথায় যেন হারিয়ে গেল। তবে টর্চের আলোটা একটু ডান দিকে পড়তেই দেখা গেল একটা গরুর মৃতদেহ নিচে মাটিতে পড়ে রয়েছে, আর তার ঠিক সামনেই কেউ একজন বসে কিছু একটা করছে। হারু মণ্ডলের ছায়ার কাছে গিয়ে দু হাত দিয়ে ছায়াটাকে ধরে একটা বড় হা করে মুখের ভেতর ঢুকিয়ে গিলে নেয়। পুরো আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে বিদ্যুতের ঝলকানি। ধীরে ধীরে ঝোড়ো হাওয়া দেওয়া শুরু হয়েছে। হাওয়ায় বাঁশবাগানের বাঁশগুলো এমনভাবে নড়ছে যে তার থেকে কিচকিচ মড়মড় শব্দ হচ্ছে, যা শুনেও গা ভার হয়ে যায়। সনাতন আর গোকুল নিজেদের পুকুরের তদারকি করে ফিরছে। গ্রামের কিছুটা দক্ষিণে তাদের একটা বড় পুকুরে তারা মাছ চাষ করে, আর সেটাই তারা রাতে পাহারা দিতে গিয়েছিল। কারণ গত কয়েক মাস ধরেই গ্রামে কারুর না কারুর পুকুর থেকে মাছ চুরি হচ্ছে। তাই তারা ভেবেছিল সারা রাত ধরে পুকুরটা পাহারা দেবে। কিন্তু হঠাৎ আবহাওয়ার এরম বেগতিক দেখে তারা তাদের বাড়ি ফিরে যাচ্ছে। ওরে ও সনাতন, তাড়াতাড়ি পা চালা, কাল বৈশাখীর মেঘ জমছে, তার উপর আবার এই অলক্ষণে রাস্তা। এরপর তারা গ্রামের সবথেকে বড় বাঁশবাগানের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা যে পথ দিয়ে তাদের পুকুরের দিকে গিয়েছিল সেটা দিয়ে গেলে অনেক সময় লাগে, আর এখন আবহাওয়ার যা অবস্থা তাতে ঝুঁকি না নিয়ে তাড়াতাড়ি ঘরে ফেরার জন্য তারা এই পথটা বেছে নেয়। কিন্তু তারা দুজনে ভুলে গেছিল যে আজ থেকেই সেই ভয়ঙ্কর দিনের শুরু, আর তাই এই বাঁশবাগানটাও আর আগের মতো নেই। গোকুলদা, বাতাসের গন্ধটা কেমন সোদা সোদা লাগতাছে না? মনে হচ্ছে কেউ যেন মাটি খুইরা উঠতাছে। সামনে তাকিয়ে চল সনাতন, খবরদার ডানে বামে চাবি না। গ্রামের কথা মনে নাই? এই বাঁশবাগানে জমদূতের বাস। তখনই সনাতনের ঠিক পিছনে একটা কালো ধোঁয়াটে হাত তার কাঁধ স্পর্শ করতে গিয়েও হাওয়ায় মিলিয়ে গেল। আবার হঠাৎ করে কে যেন গোকুলের কানের কাছে এসে একটা গম্ভীর গলায় দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আহ আহ, কে কে? গোকুলদা, গোকুলদা। দুজনেই ওপর দিকে তাকাতেই দেখে একটা ঘন কালো ছায়া বাঁশগুলোর ওপর মাকড়সার মতন বেয়ে বেয়ে একটা লাফ দিয়ে কোথায় যেন হারিয়ে গেল। এই দৃশ্য দেখে তারা দুজনেই অত্যন্ত ভয় পেয়ে যায়। পালা রে সনাতন, পালা! আজ আজ এই তাবিজের জন্যই বাইচা গেলাম রে।
না হইলে আজ আজ আমরা। হ্যাঁ, ঠিক বলেছ গোকুলদা, এই ঘটনা গ্রামে গিয়া জানাতেই হইব। ওই রাতেই গ্রামের আরেক দিকে এই গ্রামেরই এক বয়স্ক বাসিন্দা রহমত চাচা গ্রামে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছেন। রহমত চাচা আগে চাষ করতেন, কিন্তু এখন বয়সের জন্য সেই কাজ আর ঠিকমতো না পারায় গ্রামের পঞ্চায়েত থেকে ওনাকে রাতে গ্রামে পাহারার কাজ ঠিক করে দেওয়া হয়। তার জন্য তিনি সামান্য কিছু বেতনও পান। তার স্ত্রী গত 4-5 বছর আগেই মারা যান, আর তারপর থেকেই তিনি এই কাজ করে চলেছেন। স্ত্রী ছাড়া এই সংসারে তার আর কেউই নেই। এরকম ভাবে তিনি যখন ওই বাঁশবাগানের কাছে এসে থামলেন, তখন তিনি শুনতে পান বাঁশবাগানের ভেতর থেকে কিরকম যেন একটা আওয়াজ আসছে। এই বাঁশবাগানের ভেতরে আবার কি হইতাছে? কিসের আওয়াজ? শিয়াল টিয়াল না তো? কোনো চোরও তো হইতে পারে। হয়তো কোথাও চুরি কইরা আইসা এইখানে লুকাইয়া বইয়া রইছে। না, একবার ভেতরে গিয়া দেখতে হইব, কারণ এটাই তো আমার কাজ। আর সেরম কিছু হইলে এই লাঠিটা তো আছেই। এই বলে রহমত চাচা ওই বাঁশবাগানের ভেতরে ঢুকে যান, কিন্তু তিনিও ভুলে গেছেন যে আজ থেকেই সেই ভয়ানক সময়ের শুরু। এদিক ওদিক টর্চের আলো দিয়ে ভালো করে দেখছেন তিনি। কোথাও কিচ্ছু নেই, কিন্তু তবুও ওই আওয়াজটা হয়েই যাচ্ছে। তবে টর্চের আলোটা একটু ডান দিকে পড়তেই দেখা গেল একটা গরুর মৃতদেহ নিচে মাটিতে পড়ে রয়েছে, আর তার ঠিক সামনেই কেউ একজন বসে কিছু একটা করছে। পিছন থেকে দেখে একটা বুড়ি মনে হচ্ছিল। ওখানে ঠিক কি হচ্ছিল সেটা রহমত চাচা ভালোই বুঝতে পারছে। এসব দেখে তিনি ঘেন্নায় আর অবাক হয়ে বেশ রেগে যান আর বলেন, এই কে রে? কে? কি করো সেসব? মানুষের বাচ্চা হইলে কথা ক, নইলে এই লাঠির এক বাড়ি দিয়া তোরে। তখনই ওই বুড়ি তার মাথাটা পিছনে ঘুরিয়ে এদিকে তাকায়। তার চেহারা বিভৎস, মুখে কোনো চামড়া নেই, কোথাও কোথাও মাংস লেগে রয়েছে, তাও পচা, আর সেখান থেকে কিলবিল করে পোকা বেরোচ্ছে। চোখের গর্তে কোনো চোখ নেই, পুরো অন্ধকার। খাবি রহমত? বড় মিষ্টি হার। ওই চেহারা দেখে রহমত চাচা প্রচণ্ড ভয় পেয়ে যান। ভয়ে তার শরীর যেন পুরো স্তব্ধ হয়ে গেছে, সে নড়তেও পারছে না। তখনই ওই ভয়ঙ্কর বুড়ি হাসতে হাসতে হঠাৎ একটা পশুর মতো তার 4 হাত পায়ের উপর ছুটে আসে। পরের দিন সকালে ওই স্থানে গ্রামের লোকের জটলা। নিচে মেঝেতে রহমত চাচার ক্ষতবিক্ষত মৃতদেহটা পড়ে আছে। তার কিছুটা দূরেই একটা গরুরও আধ খাওয়া মৃতদেহ পড়ে রয়েছে। ও মণ্ডল মশাই,
রহমতটা তো শেষ হইয়া গেল গো। এমনকি আপনার গোয়ালের গরুটাও পর্যন্ত শেষ। শুধু চটচটে লাল রক্ত চারিদিকা ছিটাইয়া রইছে। চুপ কর, এইসব বলে আর অমঙ্গল ডেকে আনিস না। গোকুল, তুই তো কাল রাতে এদিক দিয়েই ফিরছিলি, কিছু দেখিস নাই? তখন গোকুল আগের দিন রাতের সব ঘটনা খুলে বলে। সনাতন তো কালকে আমার লগেই ছিল, ও এইসব কিছু দেখছে, কিন্তু আজ সকাল থেইকা ও আর কোনো কথা কইতাছে না। খালি জানলার পানে চাইয়া চুপচাপ বইয়া রইছে। হারু মণ্ডল হলেন এই গ্রামের প্রধান। এই সব শুনে তিনি বলেন, কাল রাতে আমি আর আমার গিন্নি যখন ঘরে শুয়ে আছি, হঠাৎ তখন দেখি দরজায় কে যেন কড়া নাড়তাছে। আমার তখন ঘুম চোখ, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও কোনো রকমে উইঠা দরজা খুইলা দেখি দরজার বাইরে রহমতটা দাঁড়াইয়া। বাইরে তখন ভালোই হাওয়া দিতাছে। রহমত আমায় কইল, বাবু, এইমাত্র আপনাদের বাড়ির কাছ দিয়ে যাইতে গিয়ে দেখলাম গিন্নিমা আপনাদের গরুটারে জোর কইরা কোথায় যেন টাইনটা টাইনটা নিয়ে যাইতাছে। আমি অনেকবার গিন্নিমারে হাঁকলাম, কিন্তু উনি কোনো সাড়া দিলেন না। তাই আমি ভাবলাম যে গিন্নিমার কি কিছু হইল নাকি। বাবু, গিন্নিমা ঠিক আছেন তো? আমি তখন ঘুমের ঘোরে ভাবলাম হয়তো ও কোনো নেশা ঠেসা কইরা ভুলভাল দেখছে, তাই ওকে আর ঘাটালাম না। না না, গিন্নিমা ঠিক আছে। তুই এখন যা রমত, তুই এখন যা, কাল আসিস, তখন কথা হইব। তখন অতটা বুঝি নাই, কিন্তু এখন বুঝতে পারতাছি যে রহমতটা ঠিক কথাই কইছিল। তবে ওটা আমার গিন্নি ছিল না, ওটা ছিল ওরে ওরে, আমায় মারিস নে, আমায় তোরা মারিস নে। বিশ্বাস কর বাপ, আমি কিচ্ছু করিনি। তুই তুই তো আমার ছেলের মতো। মারিস নে রে বাপ, মারিস নে। এই ডাইনি বুড়ির কথায় কেউ কান দিবি না। ওকে সবাই মিলে মারতে মারতে মেরে ফেল। এই নে। আহ! তোমরা তোমরা সবাই চলো, চলো আমার লগে। তারপর তারা সবাই এই গ্রামের পশ্চিমের বটতলায় ল্যাংড়া গুনিনের কাছে আসে আর তাকে সব কিছু বলে। ওরে মূর্খরা, তোরা যাকে মেরেছিলি সে তো আর মানুষ নাই রে, সে এখন ছায়া খাকি। সে এখন এক ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয়েছে রে। তোরা তোরা ভালো করলি না। আমি আবার আসবো, আবার ফিরে আসবো। যেদিন একই সপ্তাহে পূর্ণিমা আর অমাবস্যা হবে, ঠিক 12 বছর পর পর। এর থেকে বাঁচার উপায় কি ঠাকুর? সে আসে গ্রামের এক শ্রেষ্ঠ সম্পদ নিয়ে যাইতে। এই পুরো সপ্তাহের রাতগুলা মরণ পণ করার রাত। সবাই তোরা মশাল জ্বালাবি, কেউ চোখের পাতা অবধি ফেলবি না রে। আর ভুলেও কেউ ওই বাঁশবাগানের দিকে যাবি না। তারপর দেখা যাক কি হয়।
সেদিন রাত থেকেই গ্রামের আর কেউ তাদের চোখের পাতা এক করে না। সবাই সারা রাত জেগে থাকে। যদি কারুর বাইরে বেরোতেও হয় তবে সেও হাতে একটা মশাল জ্বালিয়ে নিয়ে বেরোয়। কিন্তু ওই দিন রাতেই হারু মণ্ডলের বাড়িতে দোতলায় তাদের শোয়ার ঘরের ভেতর বিছানায় হারু মণ্ডল আর তার স্ত্রী বিমলা দেবী জবু থবু হয়ে বসে আছে। ঘুমে চোখ বুজে এলেও তারা ঘুমোতে পারছে না। হারু মণ্ডলের একটা ছেলে আছে, তবে সে এখন শহরে ডাক্তারি নিয়ে পড়ছে। এই পুরো বাড়িতে হারু মণ্ডল ও তার স্ত্রী আরও 2-3 জন কাজের লোক ছাড়া আর কেউ নেই। ঘরের সব জানলা দরজাও ভালো করে বন্ধ করা আছে। হঠাৎ ঘরের একটা জানলার বাইরে থেকে কে যেন আঁচড় দিতে শুরু করলো। ওই যে আবার সে আইছে। এরকম ভাবে আর কতদিন আমাদের এইভাবে ভয় থাকতে হইব? আর কতদিন এসব সহ্য করতে হইব? ওরে হারু, মনে পড়ে তোর বাবাই প্রথম আমাকে মারতে শুরু করেছিল। সে কি কষ্ট, আমার গায়ে বড় জ্বালা রে, বড় খিদে। একবার জানলাটা খোল না বাপ, খোল খোল। আসলে বহু বছর আগে এই গ্রামের প্রধান যখন হারু মণ্ডলের বাবা প্রতাপ মণ্ডল ছিলেন, সেই সময় হারু অনেকটাই ছোট। তখন এই গ্রামের একজন নির্দোষ বুড়িকে মিথ্যে সন্দেহে ডাইনি ভেবে হারু মণ্ডলের বাবা প্রতাপ মণ্ডল আর গ্রামের আরও অনেকে ওই বাঁশঝাড়ে নিয়ে গিয়ে মারতে মারতে মেরে ফেলে। তারপর তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর তারপর থেকে গ্রামে এই অভিশাপ নেমে এসেছে। তারপর অবশ্য তাদের সবাইকে, এমনকি প্রতাপ মণ্ডলকেও ওই বুড়ির আত্মা শেষ করে দিয়েছে, কিন্তু এখনও সেই তাণ্ডব থামেনি। তখনই জানলার ফাঁক দিয়ে একটা পচা গলা আঙুল ভেতরে ঢুকে আসে, যেন সে কোনোভাবে জানলা খোলার চেষ্টা করছে। ওই পচা গলা আঙুল থেকে কালচে পুঁজ রক্ত গড়িয়ে নিচের মেঝেতে পড়তে লাগলো। পরের দিন সকালে হারু মণ্ডলের বাড়ির উঠোনে গ্রামের কিছু লোকেরা জড়ো হয়েছে। ল্যাংড়া গুনিনকেও এখানে নিয়ে আসা হয়েছে। হারু মণ্ডল ও বিমলা দেবী দালানের সিঁড়িতে চুপচাপ বসে আছেন। গুনিনকে তারা বলেছেন যে আগের দিন রাতে ঠিক কি হয়েছিল। কাল রাতের পর থেইকা গ্রামের কয়েকজনার কোনো খোঁজ নাই, আর কয়েকজন কেমন যেন একটা পাথরের মতো হইয়া গেছে। এমনকি আজ সকালে সনাতনের ঘরে গিয়া দেখি ও ঘরের এক কোনায় মেঝেতে চুপচাপ একটা পাথরের মতো বইয়া রইছে। কোনো সাড়াও দিতাছে না আর নড়তাছেও না। কিন্তু এরমটা কেন হলো ঠাকুর? ওর হাতে তো তাবিজ ছিল। তবে জানি ওই তাবিজ তো আমারই দেওয়া, কিন্তু আর ওই তাবিজে কোনো কাজ হইব না। আজ অমাবস্যা, আর তার সময় কাল রাত থেকেই লাইগা গেছে। এই সময় ওরে আটকানো আমার দেওয়া তাবিজ কি আমার পক্ষেও সম্ভব না।
হারু বাবু, আপনি সবাইরে বইলা দিন যে আজ রাতটা অন্তত খুব সাবধানে থাকতে, এমনকি আপনারাও একটু সাবধানে থাকিবেন। তারপর আজকের রাতটা কোনো রকমে কাটলে আমি দেখছি কি করা যায়। ওই দিন রাতে চারিদিকে অমাবস্যার ঘন কালো অন্ধকারে ঢাকা। সবাই তাদের ঘরের ভেতর ভয়ে লুকিয়ে বসে আছে। ওই সময় বাঁশবাগানের অন্ধকার চিরে একটা কালো ছায়া বেরিয়ে আসে, আর একটা বাঁশের উপর লাফিয়ে দূরে কোথাও অদৃশ্য হয়ে যায়। কিছু সময় পর গোকুলের বাড়িতে গোকুল ঘরের ভেতর তার বিছানায় শুয়ে রয়েছে, কিন্তু ভয় তার চোখে ঘুম নেই। ঘরের ভেতর মশাল জ্বালানো নিরাপদ নয় ভেবে সে হেরিকেনটার আগুনটাকে একটু বাড়িয়ে রেখেছে। নিজের বউ আর ছোট্ট মেয়েটাকে সে তার শ্বশুরবাড়ি অর্থাৎ পাশের গায়ে বেলা থাকতেই রেখে দিয়ে এসেছে। রাত বেশ ভালোই। চুপচাপ অনেকক্ষণ শুয়ে বাইরের কুকুরের ডাক শুনছে গোকুল। তারপর বিছানা ছেড়ে উঠে জানলার ফাঁক দিয়ে দেখতে যায় যে বাইরে ঠিক কি হচ্ছে, কেন এত কুকুর সমানে জোরে জোরে ডাকছে। কিন্তু একটা বিষয় অনুভব করে সে থেমে যায়। তারপর পেছনে ঘুরে তাকায় আর দেখে তার ছায়াটা কিন্তু তার নকল করছে না, অর্থাৎ যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না। তার ছায়া কেমন যেন এক জায়গায় থেমে গেছে। তখনই ওই ছায়াটা এদিকে মাথা ঘোরায়, আর আস্তে আস্তে তার মধ্যে থেকে সেই ভয়ঙ্কর বুড়ির মুখের অবয়ব বেরিয়ে আসতে থাকে। আহ 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 ওইদিকে হারু মণ্ডলের বাড়িতে ঘরের ভেতর অত্যন্ত ভয়ে হারু মণ্ডল পায়চারি করছেন। তার যেন কিছুই মাথায় আসছে না। আর অন্যদিকে তার গিন্নি অর্থাৎ বিমলা দেবী এতক্ষণ বসে থাকতে থাকতে তার চোখ লেগে গেছে। তিনি তার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ একটা হাসির শব্দ হতে থাকে। হারু মণ্ডল এদিক ওদিক তাকিয়ে যেই পেছনে ফেরেন, তখনই তিনি দেখেন হাসিটা হাসছেন তার গিন্নি বিমলা দেবী। তারপর তিনি চোখ খোলেন আর এদিকে তাকান। তার চোখ যেন পুরো অন্ধকার কুয়োর মতো। আস্তে আস্তে তিনি উঠে বসেন আর জোরে জোরে হাসতে থাকেন। তখনই তার মুখটা পাল্টে ওই বুড়ির মুখ হয়ে যায়। এই দৃশ্য দেখে হারু মণ্ডল প্রচণ্ড ভয় পেয়ে যান। সাথে তিনি এটাও বুঝতে পারেন না যে তার গিন্নি কি করে। তাহলে তার গিন্নি কোথায়? সে কি আর বেঁচে নেই? এই ভাবতে ভাবতেই তিনি দেখেন তার গিন্নি ওখানেই শুয়ে আছেন, যেখানে শুয়েছিলেন, কিন্তু একটা ঘোরের মধ্যে। আর ওই ভয়ঙ্কর বুড়ি তার ছায়ার মাধ্যমে তার শরীর থেকে বেরিয়েছে এবং তিনি এখনো নিঃশ্বাস নিচ্ছেন। মানে ওই বুড়ি তার গিন্নিকে মেরে ফেলেনি, সে এখনো বেঁচে আছে। তখনই ওই বুড়ির আত্মা হট করে হারু মণ্ডলের ছায়ার কাছে গিয়ে
দু হাত দিয়ে ছায়াটাকে ধরে একটা বড় হা করে মুখের ভেতর ঢুকিয়ে গিলে নেয়। আর সাথে সাথে হারু মণ্ডলের শরীর পুরো স্থির হয়ে যায়। তার চোখ দুটো সাদা ফ্যাকাশে হয়ে কিছুটা গর্তের বাইরে বেরিয়ে আসে। বোঝা যায় তিনি আর নেই, এখন তিনি একটা লাশে পরিণত হয়েছে। পরের দিন সকালে হারু মণ্ডলের বাড়ির সামনে গ্রামের বেঁচে থাকা লোকেদের মধ্যে কেউ কেউ এসেছে, আর সাথে ওই গুণিনও এসেছেন। ওগো ওগো, তুমি কথা কও না কেনে? ও রাক্ষসী বুড়ি, ও শয়তান বুড়ি, তুই আমার সোনার সংসারটা উজাড় করে দিলি রে। হা 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 হা। ও খোকা রে, দেখে যা, তোর বাপটা যে আর রইল না রে খোকা। হা 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 হা। আহা রে, হা, মৃত্যুর খেলা শেষ। এইদিকে হারু বাবু আর ওইদিকে গোকুল, আরও না জানে কত কে। কিন্তু মইনে রাখিস, এর এখানেই শেষ নয়, এ একটা অভিশাপ রে। আর অভিশাপ কখনো মরে না, শুধু ঘুমিয়ে থাকে। সে সে আবার আসবে, আবার। এরপর দুদিন কেটে গেছে, গ্রামে আর কোনো ঘটনা ঘটেনি, নতুন করে আর কারোর মৃত্যুও হয়নি। এবার মনে হচ্ছে ওই বুড়ির আত্মা আবার ঘুমিয়ে পড়েছে। আজ এই অভিশপ্ত সপ্তাহের শেষ দিন। কিন্তু আজ বিকেল ফুরিয়ে সন্ধ্যের দিকে গোকুলের একমাত্র ছোট্ট মেয়েটা টুনটুনি বাঁশবাগানের বাইরে তার পুতুল নিয়ে খেলছে। গোকুলের মৃত্যুর পর তার বউটার মনের অবস্থা ভালো না, সারা দিন কান্নাকাটি করে আর মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায়। তার মেয়েটার দিকে তার এখন কোনো খেয়াল নেই। কিন্তু তখনই তার ছায়ার থেকে ওই ভয়ঙ্কর বুড়ির আত্মা বেরিয়ে আসে আর টুনটুনির দিকে তাকিয়ে ভয়ঙ্কর এক হাসি হাসে।